আসসালামু আলাইকুম, দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসীম রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এইচএসসি ফার্স্ট পেপারের অধ্যায় 10 অর্থাৎ যোগজীকরণ চ্যাপ্টার নিয়ে। আমরা অলরেডি অধ্যায় 10-এর বা যোগজীকরণ চ্যাপ্টারের বেশ কয়েকটা লেকচার কমপ্লিট করে ফেলেছি এবং ওই লেকচারগুলোতে আমি তোমাদেরকে অধ্যায় 10A এবং 10B এর বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করে দেখিয়েছিলাম। আশা করি ওই সবগুলো লেকচার তোমরা খুব ভালো করে কমপ্লিট করে ফেলেছো এবং ওই সবগুলো অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করতেছো। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব অধ্যায় 10-এর তৃতীয় অনুশীলনী অর্থাৎ 10C অনুশীলনী নিয়ে। তো এই 10C অনুশীলনীটা ইন্টিগ্রেশনের বা যোগজীকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এর কারণ হচ্ছে এই অধ্যায়ের অঙ্কগুলো একটা স্পেশাল ক্যাটাগরির অঙ্ক। স্পেশাল ক্যাটাগরির অঙ্ক আমি এই জন্যই বলতেছি, এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কগুলো আমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে করতে হবে। প্রতিস্থাপন পদ্ধতি তোমাদেরকে শিখিয়েছিলাম 10B এর দুইটা লেকচার তোমাদেরকে কমপ্লিট করিয়েছিলাম। ওই 10B এর দুইটা লেকচারের মধ্যে ফার্স্ট যে লেকচারটা ছিল ওই লেকচারে তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম যে কিভাবে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে ইন্টিগ্রেশন করতে হয়। তোমাদের আশা করি মনে আছে, ওই যে আমি তোমাদেরকে একটা বেসিক রুলস শিখিয়েছিলাম যে এক্স এর সহগ দিয়ে ভাগ করতে হয়, মনে আছে? যে মেইন সূত্র দেওয়ার পরে এক্স এর সহগ দিয়ে কি করতে হয়? ভাগ। ওই এক্স এর সহগ দিয়ে কেন ভাগ করতে হয় সেটা বোঝানোর সময় তোমাদেরকে আমি প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে ইন্টিগ্রেশন কিন্তু দেখিয়েছিলাম। ঠিক আছে, ওখানে বেশ কিছুটা ধারণা তোমরা পেয়েছো যে কিভাবে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে ইন্টিগ্রেশন করতে হয়। তো আমরা আজকে যে অনুশীলনীটা করব 10C, কমপ্লিটলি এই অনুশীলনীটার ম্যাক্সিমাম অঙ্কই আমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। ইনশাল্লাহ বেশ এক দুইটা অঙ্ক চলে গেলেই তোমরা বুঝতে পারবা যে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমি 10C এর যে অঙ্কটা এখানে তুলেছি একদম সহজ একটা অঙ্ক এই অধ্যায়ের, বাট যেহেতু আমরা প্রতিস্থাপন পদ্ধতির নতুন অধ্যায় শুরু করতেছি, তাহলে আমরা ইজি অঙ্ক দিয়ে স্টার্ট করি। ঠিক আছে, তো একটা কথা বলে রাখি, যদি কেউ ইন্টিগ্রেশনের আগের লেকচারগুলো না দেখে থাকো, আমার রিকোয়েস্ট থাকবে এই লেকচারটা দেখার আগে আগের লেকচারগুলো তোমরা কাইন্ডলি আগে কমপ্লিট করে আসো। ঠিক আছে, তারপর এই লেকচারটা দেখো, তাহলে তোমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। আর এখানে নতুন তেমন কোনো সূত্র নাই, ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো তোমরা দেখেছো ওই সূত্রগুলো দিয়েই আমরা করব। ঠিক আছে, আচ্ছা। তো দেখো, এখানে যে ফাংশনটা দেওয়া আছে, এখানে কিন্তু একটা না, এখানে দুইটা ফাংশন আছে। এখানে ফাংশন আছে দুইটা, খেয়াল করে দেখো। একটা হচ্ছে এক্স কিউব, আর একটা হচ্ছে একটা হলো এক্স স্কোয়ার, আর একটা হচ্ছে কজ এক্স কিউব। দুইটা ফাংশন এখানে একসাথে গুণ আকারে আছে। দুইটা ফাংশন একসাথে এখানে গুণ আকারে আছে। তাহলে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে কজ এক্স কিউব। তো এইটা আমরা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে কিভাবে করব? একটা জিনিস মনে রাখবা যে প্রতিস্থাপন পদ্ধতিতে সবসময় একাধিক ফাংশন গুণ আকারে দেওয়া থাকে। যে সকল অঙ্ক প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হয় ওই অঙ্কগুলোর কমন বৈশিষ্ট্য হচ্ছে ওই অঙ্কগুলোতে একাধিক ফাংশন দেখা যায়, একাধিক ফাংশন গুণ আকারে থাকে। এই অঙ্কগুলাই আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করে থাকি। আচ্ছা, এখন আমি অঙ্কটা শুরু করার আগে বলে নিই যে এই একাধিক ফাংশনের মধ্যে, যেমন এখানে দুইটা ফাংশন আছে, এই একাধিক ফাংশনের মধ্যে আমাদেরকে এমন একটা ফাংশন খুঁজে বের করতে হবে যেটাকে ডিডিএক্স করলে অপর ফাংশনটা পাওয়া যায়। বুঝতে পেরেছো আমার কথাটা? আমি আবার বলতেছি, যে অঙ্কটা দেওয়া থাকবে ওই অঙ্কটার মধ্য থেকে তোমাকে এমন একটা ফাংশন খুঁজে বের করতে হবে যে ফাংশনকে ডিডিএক্স করলে, ডিডিএক্স বলতেছি কিন্তু ইন্টিগ্রেশন না, ডিডিএক্স অন্তরীকরণ। ঠিক আছে, তাহলে এমন একটা ফাংশন তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে যে ফাংশনটাকে ডিডিএক্স করলে অপর একটা ফাংশন পাওয়া যাবে। এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির বেসিক রুলস। ওই ফাংশনটা আগে খুঁজতে হবে যে ফাংশনটাকে ডিডিএক্স করলে অপর একটা ফাংশন আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো একটু দেখো মনোযোগ দিয়ে এখানে। তো
একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স স্কোয়ার আছে, এটা একটা ফাংশন, আর কজ এক্স কিউব আলাদা একটা ফাংশন। শুধু তাই না, দেখো এক্স কিউবও কিন্তু একটা ফাংশন। কজ এক্স কিউব যদিও একসাথে, এটা কমপ্লিট একটা ফাংশন। কজ এক্স কিউব এটা একটা কমপ্লিট ফাংশন, কজকে আলাদা কনসিডার করা যাবে না, কিন্তু তারপরেও আমরা দেখতেছি এখানে এক্স কিউব আলাদা একটা ফাংশন ধরা যায়, মানে এক্স কিউবকে আমরা আলাদা একটা ফাংশন বলতে পারি এখানে। কজ এক্স কিউব একটা ফাংশন, আবার ইন্ডিভিজুয়ালি এক্স কিউব একটা ফাংশন এখানে। তো খেয়াল করো ভালো করে, আমি একটু আগে কি বলেছিলাম যে এমন একটা ফাংশন চুজ করতে হবে যে ফাংশনটাকে ডিডিএক্স করলে অপর একটা ফাংশন পাওয়া যাবে। দেখো এক্স কিউব যে ফাংশনটা, ভালো করে খেয়াল করো, এক্স কিউব ফাংশনটাকে ডিডিএক্স করলে কি পাওয়া যায় বলো তো? এক্স কিউবকে ডিডিএক্স করলে কি পাওয়া যায়? আমি একটু আলাদা করে দেখাচ্ছি এখানে। এক্স কিউবকে ডিডিএক্স করলে কি পাওয়া যায় বলো তো? এক্স কিউবকে ডিডিএক্স করলে কি 3x স্কোয়ার পাওয়া যায় না? বলো 3x স্কোয়ার পাওয়া যায় কিনা এক্স কিউবকে ডিডিএক্স করলে? অবশ্যই 3x স্কোয়ার পাওয়া যায়। তাহলে দেখো এই যে এখানে এক্স স্কোয়ার চলে এসেছে, আর এক্স স্কোয়ার নামক ফাংশনটা কিন্তু এখানে আছে, দেখছো এক্স স্কোয়ার কিন্তু এখানে আছে। তাহলে আমরা দেখতেছি যে এই এক্স কিউবকে ডিডিএক্স করলে আমরা এক্স স্কোয়ার পাচ্ছি। তাহলে আমরা এখন এই এক্স কিউব ফাংশনটাকে ধরে নিব, তারপর ওইটাকে ডিডিএক্স করে আমরা এই এক্স স্কোয়ার ফাংশনটা বের করব। দেখো অঙ্কটা শুরু করি, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কিভাবে করতে হবে। প্রথম প্রথম অঙ্কটা একটু হয়তো ডিফারেন্ট লাগতে পারে, বাট আস্তে আস্তে যখন আমরা এই অঙ্কগুলোর সাথে ইউজ টু হয়ে যাব, তখন আমরা এমনি নিজেরাই ফাংশনটা দেখে বলতে পারবো যে এখানে কোনটাকে ধরে নিতে হবে আর কোনটা পাওয়া যাবে। আমরা আস্তে আস্তে অঙ্কগুলো আগাই, ইনশাল্লাহ তোমরা ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে? তো দেখো এখানে আমরা দেখলাম যে এক্স কিউবকে ডিডিএক্স করলে এক্স স্কোয়ার পাচ্ছি, তাহলে আমরা এক্স কিউবকে ধরে নিব, ঠিক আছে? ধরি এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে সাপোজ জেড। এক্স কিউবকে আমরা কি ধরে নিলাম? জেড ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখন আমি উভয় পক্ষে ডিডিএক্স করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে বলো এক্স কিউবকে ডিডিএক্স করলে কি পাওয়া যাবে? এক্স কিউবকে ডিডিএক্স করলে কি পাওয়া যাবে? অবশ্যই 3x স্কোয়ার পাওয়া যাবে। আর জেডকে ডিডিএক্স করলে কি পাওয়া যাবে? ডিজেড বাই ডিএক্স পাওয়া যাবে। দেখো ভালো করে জিনিসটা বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, কি করেছি এখানে তুমি সাইড নোট দিলেও হবে, না দিলেও হবে, দিয়ে দিবা যে এক্স এর সাপেক্ষে কি করে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা উভয় পক্ষে ডিডিএক্স করেছি। দেখো এখন যদি আমরা এখানে আর গুণ করি তাহলে কি পাওয়া যাবে? আর গুণ করলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। ওকে, তাহলে আমরা এখান থেকে এখন করব কি, এতটুকুর মান বের করব, অর্থাৎ এক্স স্কোয়ার ডিএক্স এর মান বের করব। কেন আমরা এক্স স্কোয়ার ডিএক্স এর মান বের করব এটা আমি বলতেছি তোমাদের। কেন আমরা এক্স স্কোয়ার ডিএক্স এর মান বের করব একটু খেয়াল করো। এই যে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এবং দেখো এখানে ডিএক্সও আছে, তাহলে এই দুইটাকে কিন্তু আমরা প্রতিস্থাপন করতে পারবো। এক্স স্কোয়ার ডিএক্স কে আমরা কি করতে পারবো? প্রতিস্থাপন করতে পারবো। কার মাধ্যমে? এই যে এটার মাধ্যমে। এই যে এক্স স্কোয়ার ডিএক্স 1/3 ডিজেড বের হয়েছে। রুলসটার নাম হচ্ছে প্রতিস্থাপন, মানে একটার জায়গায় আরেকটা বসাইতে হবে, ঠিক আছে? তো চলো আমরা এখন প্রতিস্থাপন করে ফেলি। তাহলে এতটুকু আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, ঠিক আছে? আমি এক্স কিউবকে জেড ধরে নিয়েছি, কেন? কারণ আমি দেখতেছি যে এক্স কিউবকে ধরে নিলে ডিডিএক্স করলে, এই যে ডিডিএক্স করলে আমি কি পাবো? এক্স স্কোয়ার পাবো, যেটা এখানে আছে, এই যে এক্স স্কোয়ার আছে। প্রতিস্থাপন পদ্ধতির নিয়মই হলো ওই ফাংশনটাকে জেড ধরে নিতে হবে, যে ফাংশনটাকে ডিডিএক্স করলে যাতে ওই অঙ্কেরই আরেকটা ফাংশন পাওয়া যায়। বুঝতে পেরেছ? ওই ফাংশনটাকে ধরে নিয়ে ডিডিএক্স করতে হবে, যে ফাংশনটাকে ডিডিএক্স করলে এমন একটা ফাংশন পাওয়া যাবে যে ফাংশনটা অলরেডি এই অঙ্কের ভিতরে আছে। বুঝতে পেরেছ? আচ্ছা ওকে, চলো আমরা এখন প্রতিস্থাপন করে ফেলি। তাহলে ইন্টিগ্রেশন, ভালো করে খেয়াল করো, কজ, দেখো কজ এক্স কিউব, এক্স কিউবকে আমরা কি ধরেছি? এক্স কিউবকে ধরেছে জেড, তাহলে কজ জেড হবে এখানে। ওকে, আর এই এক্স স্কোয়ার ডিএক্স এই দুইটার পরিবর্তে কি বসবে? 1/3 ডিজেড বসবে। কি বসবে? 1/3 ডিজেড। তাহলে 1/3টা সামনে লিখে দিলাম আর ডিজেডটা এখানে লিখে দিলাম।
আশা করি এই প্রতিস্থাপনের কাজটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে cos x কিউবের জায়গায় z বসিয়েছি, আর এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় বসিয়েছি 1/3 dz, 1/3 dz। দেখো এখন কিন্তু ফাংশনটা ছোট হয়ে গেছে, cos z হয়ে গেছে ফাংশনটা। এখানে কিন্তু দুইটা ফাংশন ছিল আলাদা আলাদা। ঠিক আছে, প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করাতে এখানে দেখো এখানে একটা ফাংশন হয়ে গেছে, বা ফাংশনটা একটা ফর্মুলায় কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো এখন আমরা এটাকে কিন্তু খুব ইজিলি ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। 1/3 থাকলো, বলো cos z এর ইন্টিগ্রেশন কি হবে? cos z মানে কি? cos x এর ইন্টিগ্রেশন কি তোমরা জানো? sin x। cos x এর ইন্টিগ্রেশন কি? sin x। তাহলে এখানে হবে sin z প্লাস c, sin z প্লাস কি? c। ঠিক আছে, এবার দেখো এখন আমি শুধু কি করব এখানে বলো তো? এখন আমি শুধু এখানে z এর ভ্যালুটা বসিয়ে দিব। 1/3 sin z, z মানে কত? z মানে হচ্ছে x কিউব, তাহলে sin x কিউব প্লাস c। ঠিক আছে, এখানে কমা দিয়ে কি লিখতে হবে তোমরা জানো, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। তো আশা করি এই অঙ্কটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পরের অঙ্কটা। এই অঙ্কটাও মোটামুটি আগের অঙ্কটার মতোই। দেখো এখানেও একাধিক ফাংশন আছে, এখানেও কিন্তু একাধিক ফাংশন আছে। ঠিক আছে, এখন তুমি এটা দেখে বলতে পারো যে স্যার এখানে একাধিক ফাংশন কোথায়? এটা তো একটা ভগ্নাংশ, এটা একটা কি ভগ্নাংশ। উপরে হচ্ছে sin 1/x, নিচে হচ্ছে x স্কয়ার, এটা তো একটা ভগ্নাংশ। এটাকে আর ভগ্নাংশ না, এখানে দুইটা ফাংশন আছে গুণ আকারে। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে জিনিসটা ইজি করার জন্য আমি এই ফাংশনটাকে এভাবে মডিফাই করতেছি। দেখো আমি এটাকে এভাবে লিখতে পারি না? দেখো তো 1/x স্কয়ার sin 1/x, দেখো তো লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়, নিচে এক্স স্কোয়ার আছে না, তাই 1/x স্কোয়ার, আর সাইন 1/xটাকে আলাদা করলাম, আর এখানে হচ্ছে ডিএক্স। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে হয়ে গেল না এখানে একাধিক ফাংশন? ঠিক আছে, দেখো এরকম আসলে আমরা করব না অঙ্কের ভিতরে, বাট আমরা প্রথম প্রথম অঙ্কগুলো করতেছি বলে আমি তোমাদেরকে যতটা সম্ভব ডিটেলস বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, আস্তে আস্তে যখন আমরা সামনের অঙ্কগুলোতে যাব আমরা এত ডিটেলস কিন্তু করব না, আপাতত আস্তে আস্তে আমরা শুরু করি ইনশাল্লাহ। দেখো তো এখানে কি হয়ে গেল না, দুইটা ফাংশন, 1/x স্কোয়ার একটা ফাংশন, আর সাইন 1/x একটা ফাংশন। এবার চলো এখান থেকে আমরা ওই ফাংশনটা বাছাই করি যে ফাংশনটাকে ডিডিএক্স করলে এখানেরই আরেকটা ফাংশন পাওয়া যাবে। তো একটু চিন্তা করে দেখো এখানে কোনটাকে ধরে নিলে ডিডিএক্স করলে আরেকটা পাওয়া যাবে? কোনটাকে ধরে নিলে ডিডিএক্স করলে আরেকটা পাওয়া যাবে? তোমরা একটা জিনিস খুব ভালো করে জানো, হয়তো ডিডিএক্স এর অঙ্কগুলো তো তোমরা খুব ভালো করে করেছো সবাই। ঠিক আছে, অর্থাৎ অধ্যায় 9 এর অঙ্কগুলো। ওখান থেকে তোমরা জানো যে 1/x এর ডিডিএক্স হচ্ছে 1/x স্কোয়ার। এটা জানা আছে আশা করি তোমাদের। 1/x এর 1/x এর ডিডিএক্স হচ্ছে 1/x স্কোয়ার। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমরা এই 1/x কে ধরে নিব, আমরা 1/x কে z ধরে নিব, তাহলে এটাকে ডিডিএক্স করলে আমরা 1/x স্কোয়ার পেয়ে যাব। তো চলো আমরা শুরু করি। ধরিম 1/x কে আমরা কি ধরে নিব? z ধরে নিব। এবার আমরা যদি উভয় পক্ষে ডিডিএক্স করি, বলো কি পাওয়া যাবে ডিডিএক্স করলে? 1/x কে ডিডিএক্স করলে তো একটু আগে বলেছি কি পাওয়া যাবে? 1/x স্কোয়ার পাওয়া যাবে। আর z কে ডিডিএক্স করলে dz/dx পাওয়া যাবে। বুঝতে পেরেছ? এবার যদি আমরা আর গুণ করি, তাহলে দেখো 1/x স্কোয়ার dx ইকুয়াল টু dz। দেখো বুঝতে পেরেছ কিনা? আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, এখন আমরা খুব সহজে এখানে প্রতিস্থাপন করে ফেলতে পারবো। এই যে আর এখানে সাইড নোট দিয়ে দিবা, ঠিক আছে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। এবার দেখো তাহলে বলো 1/x এর জায়গায় আমরা কি লিখবো? z লিখবো। আর এই দুইটাকে রিপ্লেস করে কি লিখবো? 1/x স্কোয়ার dx কে রিপ্লেস করে কি লিখবো? আমরা dz লিখবো। ঠিক আছে, তো চলো আমরা এখন প্রতিস্থাপন করে ফেলি। তাহলে সাইন কি হবে? 1/x এর জায়গায় হবে z, আর 1/x স্কোয়ার dx এর জায়গায় হবে dz। ক্লিয়ার? এখন আমরা দেখো এখন ফাংশনটা কত সিম্পল হয়ে গেছে। দেখো এখানে ফাংশনটা কিন্তু একটু ডিফিকাল্ট ছিল, বাট প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করার কারণে ফাংশনটা দেখো কত ছোট হয়ে গেছে। তাহলে এখন সাইন জেড অর্থাৎ সাইন এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? মাইনাস কজ এক্স। তাহলে মাইনাস কজ জেড প্লাস সি। এবার তুমি এখানে জেড এর ভ্যালু বসিয়ে দাও।
জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু হচ্ছে 1/x, ওকে, প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। এবার দেখো পরের অঙ্কটা। এই অঙ্কটা একটু ডিফিকাল্ট আছে, একটু দেখো, ছোট অঙ্ক, বেশি বড় না। দেখো উপরে আছে হলো sec root x ডিভাইডেড বাই রুট এক্স, sec root x ডিভাইডেড বাই রুট এক্স, ঠিক আছে? এখানেও কি দুইটা ফাংশন আছে না, বা এখানেও কি একাধিক ফাংশন আছে না আগেরটার মতো? দেখো এটাকেও যদি আমরা একটু আলাদা করে লিখি, তাহলে আমরা লিখতে পারবো 1/√x sec root x dx। বুঝতে পেরেছো? দেখো এখানেও দুইটা ফাংশন হয়ে গেল, একটা হচ্ছে 1/√x আর একটা হচ্ছে sec root x। তাহলে বলো এখানে কোনটাকে ধরে নিলে আমরা আরেকটা ফাংশন পাবো? দেখো তোমরা সবাই রুট এক্স এর ডিডিএক্স জানো। রুট এক্স এর ডিডিএক্স কি বলো তো? রুট এক্স এর ডিডিএক্স হচ্ছে, তোমরা জানো, 1/2√x, জানা আছে তোমাদের এটা। রুট এক্স এর ডিডিএক্স হচ্ছে 1/2√x। তাহলে দেখো তো এখানে কি আমরা 1/√x পাচ্ছি না? এই যে 1/√x কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে এটাকে ধরে নিয়ে ডিডিএক্স করলে আমরা এইটা পেয়ে যাচ্ছি। তো চলো আমরা ঠিক আগের অঙ্কের মতো এটাকে ধরে নিই। কাকে ধরে নিব? রুট এক্স কে আমরা ধরে নিব। তাহলে ধরি রুট এক্স ইকুয়াল টু হচ্ছে জেড। এখন আমরা উভয় পাশে যদি ডিডিএক্স করি তাহলে কি হবে? 1/2√x ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা যদি এখন আড়াআড়ি গুণ করি আগের অঙ্কগুলোর মতো, তাহলে হবে 1/2√x dx ইকুয়াল টু ডিজেড। বাট আমাকে বের করতে হবে এই দুইটার মান, 1/√x dx। তাহলে বলো তো এখান থেকে 1/√x dx ইকুয়াল টু হবে 2dz। দেখো 2dz হবে কিনা? কি করেছি? উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে ফেলেছি, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে ফেলেছি, ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা এখানে এটা রিপ্লেস করে ফেলি বা এটাকে প্রতিস্থাপন করে ফেলি। দেখো তাহলে ইন্টিগ্রেশন সেক, সেক আগে লিখে ফেললাম, আর এই রুট এক্স এর পরিবর্তে কি লিখবো? জেড। আর এটা 1/√x dx এর পরিবর্তে কি লিখতে হবে? 2dz। তাহলে 2টা সামনে লিখলাম আর dz-টা এখানে লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করে একটু ভালো করে, ইন্টিগ্রেশন অফ sec x। তোমরা একটু ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো একটু দেখো তো, তোমাদের বইয়ের ফার্স্ট পেজে যে ফর্মুলাগুলো দেওয়া আছে ওই ফর্মুলাগুলোকে একটু দেখে নাও তো, যে sec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি। sec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি একটু দেখে নাও। sec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে লন মডুলাস অফ sec x প্লাস 10x, একটু দেখে নাও, প্লাস সি। দেখো বুঝতে পেরেছো কিনা এই জিনিসটা? ডিরেক্টলি সূত্র এটা, তোমরা একটু তোমাদের বইয়ে একটু দেখে নাও যে sec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে লন sec x প্লাস 10x, লন sec x প্লাস 10x। আচ্ছা, এখন আমরা কি করব? এখানে শুধু আমরা এখন আমাদের কাজ হচ্ছে z এর ভ্যালু বসিয়ে দেওয়া। z এর ভ্যালু কত? রুট এক্স। তাহলে মডুলাস sec রুট এক্স প্লাস 10√x প্লাস সি, ওকে, কমা, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছো এটাও। এবার দেখো পরের অঙ্কটা। দেখো এই অঙ্কটা হচ্ছে e⁻²x 10e⁻²x sec e⁻²x dx। তাহলে এখান থেকে দেখো এখানে তো ফাংশন অনেকগুলা, এটা একটা, এটা একটা, এটা একটা, অনেকগুলো, 3টা ফাংশন আছে এখানে। আবার তার ভিতরে e⁻²x একটা ফাংশন। তো এখানে কোনটাকে ধরে নিলে কোনটা পাওয়া যাবে? কোনটাকে ধরে নিয়ে ডিডিএক্স করলে কোনটা পাওয়া যাবে? একটু চিন্তা করো তো, খেয়াল করো, এটা ইজি একদম। দেখো আমি যদি e⁻²x কে ধরে নেই, তাহলে এটাকে ডিডিএক্স করলে কি আমি e⁻²x ই পাবো না? e⁻x এর ডিডিএক্স কি হয়? e⁻x ই হয়। তাহলে e⁻2x এর ডিডিএক্স করলে কিন্তু আমি e⁻2x পেয়ে যাব। তার মানে এইটাকে ধরে নিলে এটা পাচ্ছি আমি, ঠিক আছে? তাহলে চলো আমরা ওটাকে ধরে নিই আগের অঙ্কগুলোর মতো, যে ধরি e⁻2x ইকুয়াল টু জেড। এবার দেখো আমরা যদি উভয় পক্ষে আমরা ডিডিএক্স করি তাহলে কি পাওয়া যাবে? দেখো e⁻2x এর ডিডিএক্স কি হবে? e⁻2x
কিন্তু একটা জিনিস কি ভুলে গেলে চলবে যে আমাকে আবার 2x এর ডিডিএক্স করতে হবে। 2x এর ডিডিএক্স করলে কি হয়? 2 হয় না? 2x এর ডিডিএক্স করলে কি হয়? 2 হয়। ইকুয়াল টু হচ্ছে ডিজেড বাই ডিএক্স। দেখো বুঝতে পেরেছো কিনা? উভয় পক্ষে ডিডিএক্স করেছি। ই টু দি পাওয়ার 2x এর ডিডিএক্স হচ্ছে ই টু দি পাওয়ার 2x, পরে আবার 2x কে ডিডিএক্স করতে হবে। যেটাকে x কনসিডার করতে হয় বা যেটাকে আমরা x কনসিডার করি ওইটাকে আবার ডিডিএক্স করি না? ডিডিএক্স অঙ্কগুলো তো তোমরা খুব ভালো করে করে এসেছো, এই রুলসটা তোমাদের জানা আছে আমি আশা করি, যে যাকে x কনসিডার করব তার আবার ডিডিএক্স করতে হবে। ঠিক আছে, ওকে। এখন এখানে যদি আমরা আর গুণ করি তাহলে কি পাওয়া যাবে? 2 ই টু দি পাওয়ার 2x dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে আমি বের করব ই টু দি পাওয়ার 2x dx ইকুয়াল টু কি হবে? 1/2 dz। বুঝতে পেরেছ? 2টা ওই পাশে চলে গেলে 1/2 dz। তো চলো আমরা এখানে এবার রিপ্লেস করে ফেলি বা প্রতিস্থাপন করে ফেলি। তাহলে ইন্টিগ্রেশন, ভালো করে খেয়াল করো, 10z ইন্টু sec z। বুঝতে পেরেছ? এই দুইটা লিখেছি আগে। আর এই দুইটার পরিবর্তে কি হবে? ই টু দি পাওয়ার 2x dx এর পরিবর্তে হবে 1/2 dz। তাহলে 1/2 সামনে আর dz হচ্ছে এখানে। এবার দেখো এটা তো ডিরেক্টলি ফর্মুলা হয়ে গেল, আমরা দেখতেছি sec x tan x, ইন্টিগ্রেশন অফ sec x tan x। কার ফর্মুলা এটা? ঠিক আছে, এটা হচ্ছে sec x এর ফর্মুলা। sec x এর ddx হচ্ছে sec x tan x। ঠিক আছে, তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু sec x। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি 1/2 sec z প্লাস c। ওকে, এবার আমরা শুধু z এর ভ্যালু বসিয়ে দেব। z এর ভ্যালু কত? z এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার কত? 2x। ওকে, প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবার নেক্সট অঙ্ক দেখো, ফাংশনটা হচ্ছে tan স্কয়ার ln x ডিভাইডেড বাই x dx। তো তোমরা একটু চিন্তা করে বলো এখান থেকে যে কোনটাকে ধরে নিলে এখানে কোনটা পাবো। আশা করি অলরেডি তোমরা বুঝে গেছো যে ln x কে যদি ধরে নেই তাহলে কিন্তু এই 1/x পাওয়া যাবে। নিচে x মানে কি? 1/x। ঠিক আছে, এটাকে আমি যদি আগের অঙ্কগুলোর মতো করে একটু ডিটেলস লিখে নেই যে 1/x tan স্কয়ার ln x dx। দেখো এখন বুঝতে সুবিধা হবে। দেখো আমি যদি ln x কে ধরে নেই তাহলে ddx করলে 1/x পেয়ে যাব। তো চলো আমরা এখন তাহলে ln x কে ধরে নেই, যে ধরি ln x ইকুয়াল টু হচ্ছে z। এখন বলো উভয় পক্ষে ddx করলে কি হবে? 1/x ইকুয়াল টু dz বাই dx। এবার আর গুণ করলে 1/x dx ইকুয়াল টু dz। তো চলো আমরা এখন রিপ্লেস করে ফেলি। কি হবে বলো? tan স্কয়ার এই ln x এর জায়গায় কি বসবে? z বসবে। আর এই দুইটার পরিবর্তে কি বসবে? এই দুইটার পরিবর্তে বসবে dz। ক্লিয়ার? এই দুইটার পরিবর্তে কি বসবে? dz বসবে। বুঝতে পেরেছ? এখন দেখো, এখন ভালো করে খেয়াল করো, এটার কিন্তু ডিরেক্টলি কোনো ফর্মুলা নাই। tan স্কয়ার x এর ইন্টিগ্রেশনের কিন্তু কোনো ফর্মুলা নাই। tan x এর আছে, কিন্তু tan স্কয়ার x এর ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেহেতু tan x এর ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা, tan স্কয়ার x এর যেহেতু ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নাই, তাহলে আমরা কি করতে পারি? এটাকে আমরা সেই আগের ফর্মুলায় করতে পারি। এটাকে আমরা tan স্কয়ার z কে লিখে দিলাম sec স্কয়ার z মাইনাস 1। বলো লেখা যায় কিনা? এরকম অঙ্ক কিন্তু আমরা করে এসেছি। কোথায় করেছিলাম? 10a তে করেছিলাম। এরকম অঙ্ক আমরা 10a তে করেছিলাম। দেখো tan স্কয়ার x কে লিখে দিলাম sec স্কয়ার x মাইনাস 1, ত্রিকোণমিতির সূত্র। ঠিক আছে, এখন দেখো, এখন যদি আমরা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি, যদি দেখো মাঝখানে মাইনাস চিহ্ন চলে আসছে, তাহলে এখন যদি আলাদা করে ইন্টিগ্রেশন করি তাহলে হয়ে যাবে। তাহলে বলো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে? sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি? tan x। ওকে, মাইনাস tan x না, x হবে না তো কি হবে? এখানে z হবে। sec স্কয়ার z এর ইন্টিগ্রেশন হচ্ছে tan z। মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কি হবে বলো তো?
এখানে dz হবে। 1 এর ইন্টিগ্রেশন কি হবে? 1 এর ইন্টিগ্রেশন হবে অনলি z। বলো অনলি z হবে কিনা? দেখো জিনিসটা বুঝতে পেরেছো কিনা, আশা করি বুঝতে পেরেছো। sec স্কয়ার z এর ইন্টিগ্রেশন হচ্ছে 10z, আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে z। দেখো এই ফাংশনটা কিন্তু z চলকের, তাহলে 1 এর ইন্টিগ্রেশন z হবে। যদি x চলকের হতো তাহলে 1 এর ইন্টিগ্রেশন x হতো। ঠিক আছে, এখন আমরা এখানে কি করব? এখন শুধু আমরা z এর ভ্যালু বসিয়ে দিব। z এর ভ্যালু কি? z এর ভ্যালু হচ্ছে ln x। তাহলে 10 ln x মাইনাস ln x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। বুঝতে পেরেছ? এবার দেখো গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো উপরে হচ্ছে 10 sin ইনভার্স x আর নিচে হলো √1 মাইনাস এক্স স্কোয়ার। √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বলো এখানে কোনটাকে ধরে নিব? বুঝে গেছো আশা করি তোমরা, যে সাইন ইনভার্স এক্স কে ধরে নিলে সাইন ইনভার্স এক্স এর ddx কি বলো তো? সাইন ইনভার্স এক্স এর ddx কি? সাইন ইনভার্স এক্স এর ddx হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো এই জিনিসটা এখানে আছে না? এই যে নিচে √1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার আছে এখানে। তাহলে এখানে আমরা যদি সাইন ইনভার্স এক্স কে ধরে নেই তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি, আর এটা এখানে স্পষ্ট দেখতেছি আছে এখানে। তো চলো আমরা এটাকে একটু আমাদের সুবিধার্থে ঠিক করে নিই, সহজ করে নিই। এটাকে আমরা এভাবে লিখি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে লিখলাম 10 সাইন ইনভার্স এক্স। তাহলে এখন আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখন আমরা কোনটাকে ধরে নিব? এইটাকে ধরে নিব, কারণ এটাকে ধরে নিলে আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো এটাকে ধরে নিই আমরা। ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, বা সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি? জেড। তাহলে এখন যদি আমরা ddx করি বলো কি হবে? উভয় পক্ষে ddx, সাইন ইনভার্স এক্স এর ddx হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর z কে ddx করলে dz/dx। সাইড নোট দিয়ে দিবা। এখন বলো আর গুণ করলে কি হবে? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার dx ইকুয়াল টু dz। ক্লিয়ার? ক্লিয়ার তো জিনিসটা? এখন চলো আমরা এখানে রিপ্লেস করে ফেলি। ফার্স্টে এটা লিখবো 10 সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স এর জায়গায় কি বসবে? z বসবে। ওকে, আর এই দুইটার জায়গায় কি বসবে? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার dx এর জায়গায় বসবে সিম্পলি dz। সিম্পলি কি বসবে? dz বসবে। আচ্ছা, এবার খেয়াল করো ফর্মুলা, ডিরেক্টলি ফর্মুলা এটা 10z বা 10x এর। একটু দেখো তো সূত্রের পেজে যে ইন্টিগ্রেশন অফ 10x এর ফর্মুলা কি? ইন্টিগ্রেশন অফ 10x এর ফর্মুলা হচ্ছে লন মডুলাস অফ sec x। একটু দেখে নাও তোমরা সূত্রের পেজে, ইন্টিগ্রেশন অফ 10x, ইন্টিগ্রেশন অফ 10x বা 10z, ইন্টিগ্রেশন অফ 10x হচ্ছে লন মডুলাস অফ sec x। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো এখানে আমরা z এর ভ্যালু বসিয়ে দিব। z এর ভ্যালু যদি বসিয়ে দেই, z এর ভ্যালু কি? z এর ভ্যালু হচ্ছে সাইন ইনভার্স x। তাহলে z এর ভ্যালু বসিয়ে দিলাম এখানে সাইন ইনভার্স x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবার দেখো পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং একটু ডিফিকাল্ট অঙ্ক। ঠিক আছে, আমি দেখতেছি এই অঙ্কটা বুয়েটের অ্যাডমিশন টেস্টে 11 আর 12 সালে এসেছিল, বুয়েটের অ্যাডমিশন টেস্টে। তো চলো আমরা এই অঙ্কটা একটু ভালো করে সুন্দর করে বুঝে ফেলার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে ফাংশন। তো এখানে একটু চিন্তা করে বলো দেখি যে এখানে আমরা কাকে ধরে নিব, কোনটাকে ধরে নিলে ddx করার পরে কোনটা পাওয়া যাবে। ঠিক আছে, একটু চিন্তা করো তো। আচ্ছা আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করো। তোমরা একটা কাজ করো, তোমরা একটু খাতার মধ্যে এই x(e⁻x) কে ddx করো। খাতার মধ্যে তোমরা একটু x(e⁻x) কে ddx করো তো। দেখো আমি এখানে করতেছি। দেখো x(e⁻x) কে যদি ddx করি, x(e⁻x) কে মনে করো আমি z ধরে নিলাম। ধরে নিয়ে এবার যদি এখান থেকে ddx করি তাহলে কি পাওয়া যাবে? দেখো এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। x(e⁻x) এটা কোন ফর্মুলায় ddx হবে? এটা কিন্তু uv এর ফর্মুলায় ddx হবে। x একটা ফাংশন, e⁻x আলাদা একটা ফাংশন। এটা u, এটা v।
ডিডিএক্স অফ ইউভির ফর্মুলা দিতে হবে এখানে। ইউভির ফর্মুলা তোমাদের জানা আছে, আশা করি জানা আছে। আমি একটু ডিটেলস করি মনে করার জন্য। এক্স ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স অফ এক্স। বুঝাইতে হবে কাউকে? আশা করি বুঝাইতে হবে না। ডিডিএক্স অফ ইউভির ফর্মুলা এবার দেখো, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স এর ডিডিএক্স তো ই টু দি পাওয়ার এক্সই হবে, প্লাস প্লাস ই টু দি পাওয়ার এক্স, আর এক্স এর ডিডিএক্স কি হবে? 1 হবে, ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। খেয়াল করে দেখো, এই উপরেরটা চলে এসেছে, দেখেছো? এই উপরেরটা পেয়ে গেছি আমরা। এখান থেকে জাস্ট তুমি ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নাও, নিলে কি হবে? এক্স প্লাস 1, আর আড়াআড়ি গুণ করে দিলে এখানে ডিএক্স চলে আসবে, ইকুয়াল টু ডিজেড। দেখো বুঝতে পেরেছো কিনা? আশা করি বুঝতে পেরেছো। ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়েছি, ঠিক আছে? দেখো এই যে উপরেরটা চলে এসেছে, এই যে উপরেরটা, আর আড়াআড়ি গুণ করে দিলে নিচের ডিজেডটা এখানে চলে আসবে, ডিএক্সটা এখানে চলে আসবে, ইকুয়াল টু ডিজেড হবে। তাহলে আমরা এখানে খুব ভালো করে বুঝে গেলাম যে নিচেরটাকে ধরে নিয়ে ডিডিএক্স করলে আমরা উপরেরটা পেয়ে যাচ্ছি, নিচেরটাকে ধরে নিয়ে ডিডিএক্স করলে আমরা উপরেরটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন রিপ্লেস করে ফেলি, এখানে রিপ্লেস করে ফেলি। উপরের, ভালো করে খেয়াল করো, এইটা এবং এইটা সহ, এই উপরেরটা আর এই ডিএক্স সহ, এই যে দেখো এই পুরাটার জায়গায় কি বসবে? ডিজেড বসবে, তাই না? উপরের সম্পূর্ণটা আর এই ডিএক্স সহ এই কমপ্লিট পুরোটার জায়গায় কত বসবে? ডিজেড বসবে। আর নিচে দেখো, নিচে হলো কস স্কয়ার, আর এটার জায়গায় কি বসবে? এটার জায়গায় বসবে জেড। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এটাকে আমরা খুব ইজিলি এরকম লিখতে পারি যে সেক স্কয়ার জেড ডিজেড। পারি না লিখতে? দেখো 1 বাই কস স্কয়ার মানে হচ্ছে সেক স্কয়ার। এবার বলো সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে 10x, ঠিক আছে? 10x এর ডিডিএক্স হচ্ছে সেক স্কয়ার এক্স, তাহলে সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা লিখতে পারি 10x। 10x মানে কত হবে? 10z প্লাস সি। ওকে, তাহলে বলো এখানে z কত বসাবো? z বসাবো হচ্ছে x ই টু দি পাওয়ার x প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। আশা করি অঙ্কটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো।